এই বাংলার মানুষরাই একটা সময় খাদ্যের অভাবে নিজেদের সন্তানদেরও বিক্রি করতে চেয়েছিলেন। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানরা বার্মা, যার বর্তমান নাম হচ্ছে মায়ানমার, এটি দখল করার পরে বাংলার খাদ্য আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারণ বাংলার প্রয়োজনীয় চালের ১৫ থেকে ২০% আসত বার্মা থেকে, যা ছিল খাদ্যের একটি প্রধান উৎস। আবার এইদিকে তখন ব্রিটিশরাও আমাদের শাসন করত। ব্রিটিশরা ভাবলো যদি জাপান বার্মা দখল করার পরে বাংলা দখল করতে আসে, এই কারণে ব্রিটিশরা ডিনায়াল নীতি গ্রহণ করে। এই ডিনায়াল নীতিটা হচ্ছে মূলত শত্রুকে কোনো নির্দিষ্ট সম্পদ বা এলাকা ব্যবহার থেকে বঞ্চিত করার কৌশল। যেমন শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া এবং নির্দিষ্ট কিছু অঞ্চলের খাদ্যশস্য বা সম্পদ যেন তারা ভোগ না করতে পারে, এই কারণে এগুলো পুড়িয়ে ফেলা বা আত্মসাৎ করা। ব্রিটিশরা এই নীতি অনুসরণ করে উপকূলীয় অঞ্চলের প্রায় ৪৫,০০০ নৌকা বাজেয়াপ্ত করে এবং তা পুড়িয়ে ফেলে, এবং এর সাথে সাথে অনেক মজুত করা খাদ্যশস্য তারা পুড়িয়ে ফেলে, যার কারণে বাংলার নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং মাছ ধরার মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও ব্রিটিশরা ইউরোপ সৈন্যদের জন্য তারা খাদ্য রপ্তানি করতে শুরু করে, যার ফলে বাংলায় খাদ্য অভাব দিন দিন বেড়েই চলছিল। এর মধ্যেই আবার ১৯৪২ সালের শেষের দিকে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলার ফসল বেশিরভাগই নষ্ট করে ফেলে। সেই থেকেই গ্রাম অঞ্চলে তীব্র খাদ্য সংকট শুরু হয়। মানুষ খাদ্যের সন্ধানে গ্রাম থেকে শহরে আসা শুরু করে। অনাহার ও অপুষ্টিতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে কলেরা, ম্যালেরিয়া, আমাশয়, গুটি বসন্ত মহামারীর মতো ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যেতে লাগে, যেখানে সেখানে মানুষের মরদেহ পড়ে থাকতো। পশু পাখির প্রধান খাদ্য ছিলই তখন মনে হয় মানুষের পচা দেহ। এত এত মানুষ মারা যেত যে তাদের দাফন করার মতো কোনো ব্যবস্থা ছিল না। মানুষের ক্ষুধা এমন মাত্রায় পৌঁছা যে তাদের মানবিকতাও হারিয়ে যাচ্ছিল। অনেকে একটু খাদ্যের জন্য নিজেদের সন্তান পর্যন্ত বিক্রি করতে চেয়েছিলেন। নিজেদের জায়গা, জমি সবকিছু বিক্রি করে দিয়েছিলেন একটু খাদ্যের জন্য। শহরের বিত্তবানদের দরজায় দীর্ঘ লাইন থাকতো একটু ভাতের ফ্যান পাওয়ার জন্য। ১৯৪৩ সালের ওই দুর্ভিক্ষে বাংলার প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলার এই খাদ্য সংকট ১৯৫০ সালের দশকেও চলতে থাকে। এর থেকেও ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল চীন। ১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে চীনে প্রায় ২ থেকে ৪ কোটি মানুষ মারা গিয়েছিল। একে গ্রেট চাইনিজ ফেমিন বা মহা চীনা দুর্ভিক্ষ বলা হয়। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজ্ঞানীরা ১৯৬০ সালে ফিলিপাইনে প্রতিষ্ঠিত করে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যার সংক্ষিপ্ত রূপ IRRI বা আমরা এই নামেও চিনি। তারা গবেষণা শুরু করলো কিভাবে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা যায় এবং মানুষের খাদ্য সংকট কমানো যায়। একে বলা হয় সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। তারপর ১৯৬৬ সালে ডক্টর পিটার জেনিংস ও তার টিম ধানের বিভিন্ন জাতের মধ্যে সংকরণ বা ব্রিডিংয়ের মাধ্যমে IRH নামের একটি জাত উদ্ভাবন করেন। এই জাতটি ছিল অত্যন্ত উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই জাত উদ্ভাবনের মাধ্যমে এশিয়ার লক্ষ লক্ষ মানুষ নতুন জীবন ফিরে পায়। তাই এই জাতটিকে মিরাক্কেল রাইস বা অলৌকিক ধানও বলা হয়। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকার তেজগাঁও অবস্থিত কৃষি গবেষণাগারে সিরিয়াল সেকশন ধান গবেষণার উপর জোর দেয় এবং ইরিয়ের সাথে পরীক্ষামূলক গবেষণা শুরু করে। অতঃপর ১৯৬৭ সালে IRH জাতের ধান তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবর্তন করা হয়। পরীক্ষামূলক চাষাবাদ করে দেখা যায় যে বাংলাদেশের স্থানীয় বারো ধানের চেয়ে প্রায় ৩ গুণ বেশি ফলন দেয়। এই ধারাবাহিকতায় ১৯৭০ সালে ১ অক্টোবর ঢাকার জয়দেবপুরে প্রতিষ্ঠিত হয় ইস্ট পাকিস্তান রাইস রিসার্চ ইনস্টিটিউট। স্বাধীনতার পর এর নামকরণ করা হয় বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যা সংক্ষিপ্ত রূপ BRRI, যাকে আমরা বি নামেও চিনি। এখানে ডক্টর GP হেক্টর এবং ডক্টর হেদায়েতুল্লাহ প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেন। বর্তমানে বিড়ির অবদানে ১২১টির বেশি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবিত হয়েছে, যা আমাদের দেশে খাদ্য নিরাপত্তায় এক বিশাল অবদান রেখেছে। এভাবেই বুনো ধান থেকে উন্নত জাত এবং উন্নত জাত থেকে আধুনিক জাত এসেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।